ভারতে সোশ্যাল মিডিয়া মিম হিসেবে শুরু হওয়া ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার পতনের ডাক দিচ্ছে। শুরুতে বিষয়টিকে ক্ষণস্থায়ী ব্যঙ্গাত্মক ট্রেন্ড বলে মনে হলেও ভারতের বেকার তরুণরা এখন দেশটির পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, শিক্ষিত বেকারত্ব এবং সরকারি জবাবদিহিতার দাবিতে বিস্তৃত ছাত্র যুব আন্দোলন গড়ে তুলেছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের যে কোনো আন্দোলন দেশবিরোধী অথবা ধর্ম অবমাননার অভিযোগ তুলে কঠোরভাবে দমন করা হতো, কিন্তু এবারই প্রথম কোনো আন্দোলন প্রায় 2 মাস পেরিয়ে গেলেও বিজেপি সরকার দমন করতে পারছে না। আন্দোলনের সংহতি প্রকাশ করা 3 ইডিয়টস চলচ্চিত্রের বাস্তব চরিত্র সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর থেকে আন্দোলনটি ভারতীয় রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। যে আন্দোলন শুরু হয়েছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে, তা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের আন্দোলনে রূপ নিয়েছে। ককরোচ জনতা পার্টির ব্যানারে ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কারণ কি এবং আন্দোলনটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। 2026 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি বা সিজেপির জন্ম হয়। আদালতে ভুয়া পেশাগত ডিগ্রি সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি বেকার তরুণদের ককরোচ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেন। মন্তব্যটিকে ভারতের তরুণরা তাদের প্রতি প্রাতিষ্ঠানিক অবজ্ঞার প্রতীক হিসেবে গ্রহণ করে। এই ক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ চালু করেন। নামটি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির প্যারোডি হিসেবে নেওয়া হয়েছিল। যে শব্দ দিয়ে তরুণদের অপমান করা হয় সেই শব্দটিকেই তরুণরা প্রতিবাদের প্রতীকে পরিণত করে। তখন থেকে সিজেপি সমাজের বেকারত্ব, দুর্নীতি, মূল্যস্ফীতি, রাজনৈতিক মেরুকরণ এবং সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে মিম প্রচার করতে থাকে। প্রচলিত রাজনৈতিক ভাষণের পরিবর্তে ইন্টারনেট সংস্কৃতির ভাষায় কথা বলায় বিষয়টি দ্রুত তরুণদের আকৃষ্ট করে। অল্প সময়ের মধ্যেই ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়া অনুসারীর সংখ্যা কয়েক কোটিতে পৌঁছে যায়। ককরোচ জনতা পার্টির আন্দোলন শুরু হয়েছিল মূলত ভারতের মেডিকেল কলেজে ভর্তির জাতীয় পরীক্ষায় নিট এবং ইউজির প্রশ্নপত্র ফাঁস এবং ব্যাপক অনিয়ম নিয়ে। প্রশ্নপত্র ফাঁসের কারণে গতবার মেডিকেল কলেজ পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার কারণে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। কারণ হাজার হাজার শিক্ষার্থী বছরের পর বছর ব্যয়বহুল কোচিং করে এই পরীক্ষার প্রস্তুতি নেয়। এমন সাধনার ফলাফল যদি কিছু দুর্নীতিবাজ লোকের কারণে বাতিল হয়ে যায়, তবে তা কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। এই প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে। আন্দোলনকারীদের চাওয়া হলো শুধু পুনঃপরীক্ষা আয়োজন বা কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেই সমস্যার সমাধান হবে না। ধারাবাহিক অনিয়মের জন্য নীতি নির্ধারণী পর্যায়েও দায় স্বীকার করতে হবে। 2026 সালের 6 জুন দিল্লির যন্তর-মন্তরে সিজেপি প্রথম বড় মাঠ পর্যায়ের বিক্ষোভ আয়োজন করে। সেখানে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশ নেয়। বিক্ষোভ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য সরকারকে সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এরপর ভারতের বিভিন্ন শহর ও শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি ছড়িয়ে পড়ে। জুন মাসের শেষের দিকে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টি দীর্ঘমেয়াদী অবস্থান শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় আন্দোলনের বিষয়বস্তুও বিস্তৃত হতে থাকে। প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি শিক্ষিত বেকারত্ব, নিয়োগ পরীক্ষার অনিয়ম, কোচিং বাণিজ্য, বেসরকারি শিক্ষার অতিরিক্ত ব্যয় এবং সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতার মতো নানান বিষয় সামনে আসতে থাকে। ফলে আন্দোলনটি শুধু মেডিকেল পরীক্ষার্থীদের প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর যুব অসন্তোষ প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। ভারতের বিখ্যাত 3 ইডিয়টস চলচ্চিত্র, যার জীবন থেকে নেওয়া হয়েছিল, সেই সোনাম ওয়াংচুক শুরু থেকেই ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আসছিলেন। শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক আন্দোলনে যুক্ত হওয়ার পর এর গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তিনি 28 জুন দিল্লির যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। টানা 20 দিন অনশনের কারণে ওয়াংচুকের স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। পরবর্তীতে 18 জুলাই দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। কর্তৃপক্ষের বক্তব্য হল, তার জীবন রক্ষায় জরুরি চিকিৎসা দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, 20 জুলাই সংসদ অভিমুখী কর্মসূচি দুর্বল করতেই ওয়াংচুককে সরিয়ে দেওয়া হয়েছে। সোনাম ওয়াংচুক কোনো অপরাধ না করলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মূলত এক ধরনের গ্রেফতার। তার স্ত্রীকেও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না।
এমনকি তার চিকিৎসার কাগজপত্র পর্যন্ত কাউকে দেখতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে সরকার আন্দোলন দমনের জন্য সোনাম ওয়াংচুককে গ্রেফতার করলেও বাস্তবে তা আন্দোলনের গতি আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তার জীবন থেকে নেয়া 3 ইডিয়টস সিনেমা বহু ভারতীয় তরুণকে তাদের নিজেদের জীবন নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। সে কারণে সোনাম ওয়াংচুকের গ্রেফতারের 2 দিন পর আয়োজিত সংসদ অভিমুখে মিছিলে ধারণার চেয়েও অনেক বেশি মানুষ অংশ নেয়। সোনাম ওয়াংচুককে গ্রেফতারের পর ককরোচ জনতা পার্টির উদ্যোক্তা অভিজিৎ দীপকে তার জায়গায় অনশন শুরু করেন। কিন্তু পরবর্তীতে দিল্লি পুলিশের পক্ষ থেকে যন্তর মন্তরে থাকা ককরোচ জনতা পার্টির আস্তানা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্চশিক্ষা অর্জনের পরও পর্যাপ্ত মানসম্পন্ন চাকরি না পাওয়া, সরকারি চাকরির সীমিত সুযোগ, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় অনিয়ম, কোচিংয়ের বিপুল ব্যয় এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ তরুণদের মধ্যে চূড়ান্ত হতাশা তৈরি করেছে, যার ফলাফল হিসেবেই এই আন্দোলন ধীরে ধীরে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। পুলিশ কয়েক দফায় যন্তর-মন্তর এলাকা খালি করার চেষ্টা করলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই এলাকাটিতে অবস্থান নিয়েছে, যার ফলে আন্দোলন দমনের বদলে এটি ধীরে ধীরে বাড়ছে বলেই মনে হচ্ছে। 20 জুলাই ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ককরোচ জনতা পার্টি যন্তর মন্তর থেকে সংসদ অভিমুখে মিছিলের ডাক দেয়। দিল্লি পুলিশ আগে থেকেই জানিয়ে দিয়েছিল সংসদ পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়নি। ভারতীয় নাগরিক সুরক্ষার 163 ধারার অধীনে জমায়েত ও মিছিলে বিধিনিষেধের কথাও জানানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে হাজার হাজার মানুষ কর্মসূচিতে যোগ দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ নিরাপত্তা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটে। পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং কয়েকজনকে আটক করে। দিল্লি পুলিশের দাবি, কিছু আন্দোলনকারী উচ্ছৃঙ্খল, আক্রমণাত্মক ও সহিংস আচরণ করেছিল এবং সংসদ এলাকার নিরাপত্তার স্বার্থে তাদের উপর বল প্রয়োগ করতে হয়েছে। অন্যদিকে সিজেপি এই বক্তব্য প্রত্যাখ্যান করে বলছে, শান্তিপূর্ণ আন্দোলনের উপর অপ্রয়োজনীয় ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। সংঘর্ষের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ার পর আন্দোলনের প্রতি দেশ বিদেশে নতুন করে মনোযোগ তৈরি হয়। ককরোচ জনতা পার্টির আন্দোলনের শুরু থেকেই তাদের দাবির একটি মূল বিষয় ছিল, প্রশ্নপত্র ফাঁস হওয়া পরীক্ষা শুধু পুনরায় নিলেই হবে না, সেই সাথে এই ব্যর্থতার জন্য জড়িত রাজনৈতিক ব্যক্তিদের দায় স্বীকার করতে হবে। তারই অংশ হিসেবে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমন কোনো বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব নন যার পদত্যাগে সরকার চাপে পড়ে যাবে। কিন্তু তারপরও প্রথাগতভাবে গণতান্ত্রিক ব্যবস্থার সরকারের মনোভাবই হল, সরকারের যত বড় ভুলই থাকুক না কেন দায় স্বীকার করা যাবে না। দীর্ঘ 2 মাস পেরিয়ে গেলেও শিক্ষামন্ত্রী পদত্যাগ না করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখন নরেন্দ্র মোদীরও পদত্যাগ দাবি করছে। এর কারণ হিসেবে তারা বলছে, দেশের সকল ভালো কিছুকে নরেন্দ্র মোদীর অবদান বলে প্রচার করা হয়। তাহলে দেশের খারাপ বিষয়গুলোর জন্য কেন তিনি দায় নেবেন না? তাছাড়া আন্দোলনের এত অগ্রগতির পরও বিজেপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার বদলে উল্টো শান্তিপূর্ণভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশই হামলা চালিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আন্দোলন কোনো কাল্পনিক বা বানোয়াট অভিযোগের ভিত্তিতে শুরু হয়নি। খোদ কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে মামলা করেছিল। তাহলে প্রমাণ সাপেক্ষ একটি বিষয়ে কেন রাজনৈতিকভাবে দায়ী ব্যক্তিরা পদত্যাগ করবে না, সেটি তরুণ সমাজের বড় প্রশ্ন। তবে সরকার এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সিজেপি 5 দফা পরীক্ষা সংস্কারের দাবি প্রস্তাব করেছে। এতে পরীক্ষা পরিচালনায় স্বচ্ছতা ও স্বাধীন নজরদারি, রাজ্যগুলোর অংশবৃদ্ধি, রাজ্য কোটায় নিট থেকে বের হওয়ার সুযোগ এবং বেসরকারি প্রতিষ্ঠানের ফি নিয়ন্ত্রণের দাবি করছে। সিজেপির মূল শক্তি ডিজিটাল বিস্তার, রাজনৈতিক ব্যঙ্গ এবং দলনিরপেক্ষ তরুণদের সম্পৃক্ত করার ক্ষমতা। এই আন্দোলন শিক্ষিত বেকার যুব সমাজকে কণ্ঠ দিয়েছে। তবে ককরোচ জনতা পার্টির কোনো সাংগঠনিক কাঠামো না থাকায় এই আন্দোলন স্থায়ী রাজনৈতিক প্রভাব ফেলতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, আর তা হল, ভারতীয় তরুণদের কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং জবাবদিহিতার লড়াই খুব সহজেই থামবে না। বাংলাদেশের পরিস্থিতিও ঠিক একই রকম। প্রায় একই ধরনের কারণে 2024 সালের জুলাই আন্দোলনে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। কিন্তু দেশে শিক্ষিত বেকারদের অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। প্রতিবছর লাখ লাখ তরুণ উচ্চশিক্ষা শেষ করলেও তারা চাকরি পাচ্ছে না। বর্তমান সময়ে কেন পড়াশোনা করেও চাকরি পাওয়া যায় না, সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন।
আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।